দেবলীনা দাসের কণ্ঠে শুনুন আমাদের ভিন্ন স্বাদের গল্প কমলেশ রায় রচিত হিরে ফেলতে কাচের তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক। লাঞ্চ ব্রেকের সুযোগটা আর হাতছাড়া করতে চাইল না অনুষ্কা, কিন্তু কেন জানি রমেন্দুকে দেখে তার মতো তুখর মেয়েরও খুব টেনশন হচ্ছে। হোক টেনশন, তবু রমেন্দুকে আজ তার মনের ইচ্ছের কথাটা বলতেই হবে, কারণ আজ না হলে আর কোনোদিনই হবে না। অনুষ্কা অবাক হয়ে দেখছিল আর ভাবছিল শুটিং করতে একসঙ্গে কত লোকের দরকার পড়ে। অনুষ্কার খুব ইন্টারেস্ট লাগছিল, কিন্তু রমেন্দু যা ব্যস্ত তাতে ওকে ধরাই দেয়। তাই আর সময় নষ্ট না করে রমেন্দুর কাছে গিয়ে দাঁড়ায় অনুষ্কা। খুব পোলাইটলি বলে, আজ আমাকে আসতে বলেছিলেন, আজকে আমার কথা শোনার সময় হবে আপনার? রমেন্দু প্রথমে চিনতে পারে না অনুষ্কাকে, অবাক হয়ে তাকায়। অনুষ্কা বুঝতে পারে তাকে টিপিক্যাল বাঙালি মেয়ের সাজে দেখে রমেন্দু হয়তো চিনতে পারছে না। আগের দিন অনুষ্কা পরে এসেছিল একটা টাইট জিন্স আর চাপ গেঞ্জি, আর তাতেই রমেন্দু সব গোলমাল হয়ে গেছে। রমেন্দু তাকে মনে হয় আগের দিনের সাথে মেলাতে পারেনি, তাই এই সমস্যা। রমেন্দুকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, কারণ এখনই ফের শুটিং আরম্ভ হবে। তাই দ্রুত কথাগুলো মনের ভেতরে সাজিয়ে নিয়ে অনুষ্কা বলল, আমি আপনার কাছে গত মঙ্গলবার এসেছিলাম, আপনি আজ আসতে বলেছিলেন। রমেন্দু কি উত্তর দেয় তা শোনার জন্য অনুষ্কা দম বন্ধ করে অপেক্ষা করতে থাকে। রমেন্দু সেই মুহূর্তে ভীষণ ব্যস্ততা থাকা সত্ত্বেও ভদ্রতার খাতিরে বলল, অ্যাক্টিংয়ের ব্যাপারে কিছু বলতে চান? অনুষ্কা তাড়াতাড়ি রমেন্দুর ভুল ভাঙিয়ে দিয়ে বলল, না না, অ্যাক্টিংয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। তাহলে? রমেন্দু অবাক হয়। আমার ইন্টারেস্ট বলে একটু থেমে ফের বলল, আমার খুব ইচ্ছে আপনার কাছে ডিরেকশনের কাজ শিখি। অনুষ্কার ফের দম বন্ধ হয়ে আসে রমেন্দুর উত্তর শোনার জন্য। অনুষ্কার ইচ্ছের কথা শুনে রমেন্দু খুব অবাক হয়, কারণ আজ পর্যন্ত তার কাছে যেসব মেয়েরা এসেছে তারা প্রত্যেকেই সিরিয়ালে অভিনয় করার ইচ্ছা নিয়েই এসেছে, ডিরেকশনে তারা ইন্টারেস্টেড নয়। সেদিক থেকে অনুষ্কাকে ব্যতিক্রমী বলে মনে হয় রমেন্দুর। লোকটা তার সম্বন্ধে কি ভাবছে তা জানার প্রচণ্ড কৌতূহল হলেও মুখে কিছু বলতে পারে না অনুষ্কা। রমেন্দু মনে হয় অনুষ্কার মনটা পড়তে পারে, তাই শর্ট টেক করার জন্য মনিটরের সামনে বসে অনুষ্কাকে উদ্দেশ্য করে রমেন্দু বলল, মনিটরে চোখ রাখুন, নজর দিয়ে সব কিছু দেখুন। আসলে অনুষ্কার ইচ্ছের কথা শুনে রমেন্দুর খুশি হওয়ার একটা কারণও রয়েছে। রমেন্দুও চায় ডিরেকশনে মেয়েরা বেশি করে আসুক। একমাত্র মেয়েরাই পারে মেয়েদের লাঞ্ছনার কথা, বঞ্চনার কথা তাদের ছবির মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে। তাতে সমাজের কাছেও একটা জোরালো মেসেজ পাঠানো যাবে বলে মনে হয় রমেন্দু। অনুষ্কা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে শুটিং। পরপর বেশ কিছু সিনের শুটিং হয়। অনুষ্কা খুব ইন্টারেস্ট নিয়ে দেখতে থাকে। ফ্লোরের জোরালো আলোয় চোখ ধাঁধিয়ে যায় অনুষ্কার। কেমন স্বপ্নের মতো মনে হয় সব কিছু। কেন জানি রমেন্দুকেও সবার থেকে তার এক্সেপশনাল বলে মনে হয়। রমেন্দুর হ্যান্ডসাম ফিগার, তার ব্যবহার অনুষ্কাকে মুগ্ধ করে। তার খালি মনে হয় রমেন্দুর কাছ থেকে সব কাজ সে আদায় করতে পারবে তো? রমেন্দু তাকে সব শেখাবে তো? সিনেমা লাইনের লোকদের সে চেনে না, তবে শুনেছে এই লাইনের লোকেরা এক একজন মেয়ে শিকারী। তাই রমেন্দুর এখনকার ব্যবহার দেখে এত তাড়াতাড়ি তাকে ভগবান ভেবে নেওয়াটা কি ঠিক হচ্ছে তার? মানুষের চরিত্র বড় বিচিত্র। পরে হয়তো দেখা যাবে রমেন্দু সবটাই ভণ্ডামি। তাকে পাওয়ার জন্যই হয়তো রমেন্দু ভালো মানুষের মুখোশ পরে আছে। অনুষ্কা মনে মনে বলল, দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু রমেন্দু যে আর 5 জনের থেকে আলাদা সেটা বেশ কিছুক্ষণ পর টের পেল অনুষ্কা। ডিরেকশনের প্রতি অনুষ্কা নামের মেয়েটির দুর্বলতার কথা শোনার পর থেকে রমেন্দুর খালি একটাই কথা মনে হচ্ছিল, মেয়েটি কি পারবে কাজ শিখতে, নাকি এটা তার সাময়িক একটা উন্মাদনা। এই ইন্ডাস্ট্রিতে আসার পর কম তো দেখলো না রমেন্দু। প্রতিদিন কত মেয়ে আসে, কিন্তু এই লাইনে টেকে কজন? তাই অনুষ্কাকে দেখে প্রথমে সেই কথাটাই মনে হয়েছিল রমেন্দু। মেয়েটির রূপ আছে, অভিনয় ট্যালেন্ট থাকলে হয়তো অনেক দূর যেতে পারত, কিন্তু হঠাৎ ডিরেকশনের প্রতি কেন ওর এত ভালোবাসা সেটা জানতে খুব ইচ্ছা হলো রমেন্দু। তাই শর্ট শেষ হতেই ফের অনুষ্কাকে নিয়ে পড়ল রমেন্দু। তার মনে যে কৌতূহলের উদ্রেক হয়েছে সেটা মেটানোর জন্য রমেন্দু জিজ্ঞেস করল, হঠাৎ ডিরেকশন শেখার শখ হলো কেন? যা সত্যি অনুষ্কা সেটাই বলল। বলতে পারেন ডিরেকশনের কাজ শেখার ইচ্ছেটা আপনার টিভি সিরিয়াল দেখার পর থেকে আমার মনে গেঁথে গেছে। রমেন্দুর মুখ দেখে অনুষ্কা অনুমান করল তার কথায় লোকটা মনে হয় খুশি হয়েছে। তবে কি সে রমেন্দুকে এতক্ষণ ভুল বুঝেছিল? নিজের ভুলটা বুঝতে পেরে রমেন্দুর প্রতি একটা আলাদা শ্রদ্ধা জন্মায় অনুষ্কা।
কিন্তু অনুষ্কা তার মেয়েদের অনুভূতি দিয়ে জানে কোনো পুরুষকে চট করে বিশ্বাস করা ঠিক নয়, কারণ মেয়েদের ট্রাপে ফেলাটা খুব সুবিধে। এই যেমন রমেন্দ্র এখন মিষ্টি মিষ্টি কথা বলে তার মন ভোলাতে চাইছে, তাই রমেন্দ্রর এই ভালো মানুষই দেখিয়ে তাকে আশা দেওয়াটা অনুষ্কার মনে সন্দেহ জাগায়। সিনেমা লাইনটা নাকি মেয়েদের পক্ষে খুবই ভয়ঙ্কর। নিজেকে সতী ভাবলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা নাকি খুব মুশকিল। তাছাড়া অনুষ্কা আর একটা কথাও শুনেছে যে এই লাইনে কম্প্রোমাইজ ছাড়া নাকি কোনো কাজ হয় না, আর মেয়েদের কম্প্রোমাইজ করার মানে একটাই, পুরুষের লালসা মেটানো। তাহলে কি রমেন্দ্রর ভালো মানুষের পেছনে সেই ইঙ্গিতই রয়েছে? কিন্তু রমেন্দ্রকে দেখে বা তার কথা শুনে বেশ আন্তরিক বলেই তো মনে হলো অনুষ্কার। শুটিং প্যাক আপ করে দিল রমেন্দ্র। অনুষ্কার বেশ অস্বস্তি হচ্ছে এবার। শুটিং প্যাক আপ করে নিভৃতে তাকে কোথাও নিয়ে যেতে চায় নাকি লোকটা? কত আশা নিয়ে সে এখানে এসেছে। রবীন্দ্র চৌধুরী তার সাথে হেসে দু একটা কথাও বলেছে, কিন্তু এরপর তার ধারণা যে কত ভুল তা রমেন্দ্রর পরের কথা শুনেই বুঝতে পারল অনুষ্কা। রমেন্দ্র প্রোডাকশন বয়কে প্লাস্টিকের কাপে 2 কাপ চা দিতে বলে অনুষ্কাকে উদ্দেশ্য করে বলল, আপনার ইচ্ছেটা খুব ভালো, তবে কাজ শিখবো বলে আবেগে ভাসলেই হবে না, শেখার মতো কাজটা শিখতে হবে। আর ডিরেকশনের কাজ শিখতে গেলে আইকিউটা কিন্তু ভীষণ দরকার। তাছাড়া গল্পটাও বুঝতে হবে, কোন গল্প মানুষকে ভাবাবে, হাসাবে, কাঁদাবে সেটা ডিরেক্টরের নলেজের মধ্যে রাখতে হবে। তবেই তো একজন ভালো ডিরেক্টর হওয়া যাবে। আর যে ডিরেক্টর মানুষের পালস বুঝতে পারে না তার এই লাইনে না আসাই ভালো। আমার এই সাজেশনটা মাথায় রাখলে উপকার হবে। এত অল্প সময়ের মধ্যে রমেন্দ্র তার মতো একটা আনকোড়া মেয়েকে এতটা আপন করে নেবে ভাবতেই পারেনি অনুষ্কা। রমেন্দ্রর জন্য তার মনে একটা সফট কর্নার তৈরি হয়। রমেন্দ্র তার কথা রেখেছে। মাস কয়েক পর ফেডারেশন থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কার্ড পেয়েছে অনুষ্কা। বড়লোকের ছেলে রজতের সাথে একদিন অর্থের লালসায় মিশেছিল অনুষ্কা। আজ রমেন্দ্রর মতো একজন নামকরা ডিরেক্টরের সংস্পর্শে এসে সেই রজতকে ভুলতে এক মুহূর্ত সময় লাগলো না তার। রমেন্দ্রকে বিয়ের প্রস্তাবটা প্রথম অনুষ্কাই দিল। বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি একজন নামী ডিরেক্টর হতে চাই, তুমি আমাকে সব শেখাবে না রমেন্দ্র? রমেন্দ্র বলল, তুমি ডিরেক্টর হওয়ার জন্যই কি আমাকে বিয়ে করতে চাইছো? কথাটা ওরকমভাবে নিচ্ছ কেন? আমার কেরিয়ারটা গড়বো বলেই তো তোমার কাছে এসেছি। অনুষ্কা ব্যাপারটা হালকা করার চেষ্টা করল। রমেন্দ্র শুধু বলল, বাবা মা মারা যাওয়ার পর থেকে রঘুদাই আমার দেখভাল করে এসেছে এতদিন। রঘুদারও এখন বয়স হয়েছে, তাই আমিও ভাবছিলাম যে বিয়েটা এখন আমার সত্যিই করা উচিত। স্টেপে স্টেপে ঠিক পথেই এগোচ্ছে অনুষ্কা। এবার সে তার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারবে। রমেন্দ্রকে খুব কাছ থেকে দেখে অনুষ্কা এটুকু বুঝেছে যে ইন্ডাস্ট্রিতে এতদিন থেকেও ইন্ডাস্ট্রির হাওয়া এখনও ওর গায়ে লাগেনি। রমেন্দ্র তার সত্যতা মনুষ্যত্ব এখনও বিকিয়ে দিতে পারেনি। মেয়েদের যথেষ্ট সম্মান করে রমেন্দ্র ইন্ডাস্ট্রির 1 নম্বর ডিরেক্টর, অনেস্ট, হ্যান্ডসাম। ইন্ডাস্ট্রির সবাই রমেন্দ্রকে অন্য চোখে দেখে। মেয়েরা তো রমেন্দ্র বলতে অজ্ঞান। অনুষ্কা কিন্তু ভালোবাসাবাসির ধার ধারে না, তার রমেন্দ্রকে চাই নিজের স্বার্থে। রমেন্দ্রর কাছ থেকে যে সবকিছু নিংড়ে নিতে হবে তাকে। কিন্তু বিয়ের দিন অনুষ্কার বাপের বাড়ির কাউকে দেখতে না পেয়ে রমেন্দ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার বাপের বাড়ির কাউকে তো দেখছি না, কেউ আসবে না আমাদের বিয়েতে? কথাটা শুনে চমকে উঠল অনুষ্কা। বাবা মরে গেছে, মা ও বোন তার কাছে এখন মৃত। তাকে ওরা চায় না যখন, তখন সেইবার তাদের সাথে সম্পর্ক রাখতে যাবে কেন? নিজের বাড়ির প্রসঙ্গ উঠতে খানিকটা অস্বস্তি নিয়ে অনুষ্কা বলল, বিয়েটা তো আমাকে করছো, আমার বাড়ির লোককে নিশ্চয়ই নয়। তাহলে আমার বাড়ির থেকে কে এলো না এলো তা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমার প্রিয় বান্ধবী ললি তো এসেছে, ধরে নাও ওই আমার বাপের বাড়ির লোক। অদ্ভুত লাগে অনুষ্কার কথাগুলো রমেন্দ্রর কানে, কিন্তু এই নিয়ে কোনো সিন ক্রিয়েট করে অহৈতুক লোক হাসাতে চাইল না সে। উত্তর কলকাতার সাংস্কৃতিক পরিবেশ, ওখানকার বনেদিয়ানা, এসবের কোনো তুলনা হয় না। আরও একটা বৈশিষ্ট্য আছে উত্তরের, এখানে বাড়িগুলো সব একটা গায়ে একটা এমনভাবে সেটে রয়েছে যে দিনের বেলাতেও বাড়ির ভেতরে আলো বাতাস তেমনভাবে খেলে না, তাই দিনের বেলাতেও বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হয়। ডোমপাড়া আর লিবার্টি সিনেমার মাঝ বরাবর নিরঞ্জনাগার রেস্টুরেন্ট, তার গা ঘেঁষে সরু পিচের রাস্তাটা এঁকে বেঁকে গিয়ে মিশেছে পাথুরিয়াঘাটা স্ট্রিটে। সেই রাস্তাটাই নন্দমল্লিক লেন। নন্দমল্লিক দিয়ে খানিকটা এগোলেই বাঁহাতে যে 3 তলা বাড়িটা পড়বে সেটি ভুবন কটেজ। বাড়িটির একসময় মালিক ছিল ভুবন দাস, সে অনেককাল আগে মারা গেছে। এখন বাড়ির মালিক ভুবনের ছেলে ভবেশ দাস। এই বাড়ির বয়স 100 তো হবেই। বাড়ির গা থেকে চুন সুরকি খসে ইট বেরিয়ে পড়েছে। ভবেশেরও এখন যথেষ্ট বয়স হয়েছে।
তার ওপর শরীরে বাসা বেঁধেছে নানা রকম উটকো রোগ, গেটে বাত, হাই প্রেশার, হাই সুগারে চোখ আর কিডনির সমস্যাও দেখা দিয়েছে। নানা রকম শারীরিক সমস্যায় ভবেশ আর এখন বাড়ি থেকে বের হতে পারে না। কিন্তু বাড়ির ভাড়াটেরা খুবই ভদ্র, তাই মাসকে মাস ভাড়া ঠিকঠাক ভবেশের কাছে ঠিক পৌঁছে যায়। বাড়িটার বাইরেটা যতই ভগ্নদশা হোক না কেন, ঘরগুলো কিন্তু এখনো মোটামুটি ঠিকই আছে। নিচে 2টো ঘর ভাড়া নিয়েছে নিতাই দাস ও তার পরিবার। নিতাইয়ের পরিবার বলতে স্ত্রী পার্বতী আর একমাত্র মেয়ে মায়া। মায়ার বিয়ে দিয়ে নিতাই এখন ঝাড়া হাত পা। নিতাইয়ের 65 বছর বয়স হলে কি হবে, এখনও সে বেশ কর্মঠ। সে বুক বাইন্ডিংয়ের কাজ করে। দোতলাতে রয়েছে 2টো ঘর আর 3 তলাতে একটা বড় ঘর। দোতলায় থাকেন সুরঞ্জন বসু তার 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে। সুরঞ্জন স্থানীয় কিশোর একাডেমির ইংরেজির শিক্ষক। তার বড় মেয়ে অনুষ্কা গ্র্যাজুয়েট হওয়ার আগেই সিনেমা লাইন বেছে নিয়েছে, আর ছোট মেয়ে অনুষ্কা ডাক্তারি পড়ছে। সিনেমা লাইনটা সুরঞ্জন কোনোদিনই পছন্দ করেন না, কিন্তু বড় মেয়ে তাকে অগ্রাহ্য করে সিনেমা লাইনেই গেছে। ছোট সুখের সংসারে বড় মেয়ে অনুষ্কাই একমাত্র টেনশনের কারণ সুরঞ্জনের। তিনি নিজে স্কুল শিক্ষক হয়ে 2 মেয়েকে তারই আদর্শে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু বড় মেয়ের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। বড় মেয়ের জন্যই সেদিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। হার্টের পেশেন্ট সুরঞ্জন সেই অপমানটা সহ্য করতে পারলেন না, অসুস্থ হয়ে পড়লেন। বাবার এই অতিরিক্ত টেনশন আর তার ফলে অসুস্থ হয়ে পড়া ছোট মেয়ে অনুসর চোখ এড়ায় না। সে বাবার কষ্টটা বোঝে। বাবাকে অসুস্থ হয়ে পড়তে দেখে অনুসর ভয়টা আরও বেড়ে গেল। অতিরিক্ত টেনশন যে বাবার শরীরের পক্ষে কতটা মারাত্মক হতে পারে তা সে ডাক্তার হয়ে খুব ভালো করেই জানে। অনুসর টেনশনের কারণ যদিও রয়েছে, কারণ বাবার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সুরঞ্জনের প্রেশার মেপে অনুসর চিন্তিত মুখে বলল, বারবার করে তোমায় বলেছি দিদিকে নিয়ে অত টেনশন করো না, কিন্তু শুনেছো আমার কথা? ছোট মেয়ের কথা কিন্তু সুরঞ্জনের কানে গেল না। সুরঞ্জনের চোখের সামনে তখন কয়েকদিন আগের একটা দৃশ্য ভেসে উঠেছে, আর তা ভেসে উঠতেই খুব উত্তেজিত হয়ে পড়লেন সুরঞ্জন। কপাল চাপড়ে আক্ষেপ করে তিনি বললেন, এর থেকে তো আমার মরে গেলেই ভালো হতো। অনুসুয়া চমকে উঠল বাবার কথা শুনে। বাবা, তোমার কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? বাবার গায়ে পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে অনুসুয়া। সুরঞ্জন কিন্তু শান্ত হন না, বরং আরও উত্তেজিত হয়ে ওঠেন। বললেন, আমার চাকরি জীবনের শেষে এসে এত অপমানিত হব ভাবিনি। ইতিহাসের ভূদেব বাবু সেদিন টিচার্স রুমে সবাইকে শুনিয়ে আমায় বললেন, শুনলাম আপনার মেয়ে নাকি বায়োস্কোপে নেমেছে। বায়োস্কোপ লাইনটা কিন্তু বড় খারাপ মাস্টারমশাই। ওখানে গেলে শুনেছি মেয়েরা নাকি নষ্ট হয়ে যায়। মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে এই লাইন ছাড়ান। এটা শোনার পর খুব খারাপ লেগেছে আমাদের। অঙ্কের অরূপবাবু থেকে সংস্কৃতের পণ্ডিত মশাই সবাই ছ্যাঁচা করছে আমায়। এরকম অপমান আমি জীবনে হইনি। বাবার কষ্টের কারণটা এবার ধরতে পারে অনুসুয়া। সেই অপমান যে কতটা বাবার বুকে বেঁধেছিল তখন তা ধরতে না পারলেও বাবার জীবনে চরম অঘটনটা ঘটে যাওয়ার পর অনুসুয়া সেটা খুব ভালো করে বুঝতে পারল। রাত্রে ঘুমের ঘোরেই অঘটনটা ঘটে গেল। সেকেন্ড অ্যাটাকেই সব শেষ। খবর পেয়ে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সব দৌড়ে এলো। সুরঞ্জনের একমাত্র বিধবা বোন মনোরমাও দাদার মৃত্যু সংবাদ শুনে দৌড়ে এসেছে। ঠোঁট কাটা স্বভাবের মেয়ে মানুষ মনোরমা। কোথায় কখন কাকে কি বলতে হয় সে মাত্রাজ্ঞান তার নেই। বাড়িতে ঢুকেই চারিদিকে পরিস্থিতি আর মানুষজনের কিছু উড়ো কথা শুনে তার আর কিছু বুঝতে বাকি থাকে না। অনুসুয়াকে হাতের কাছে পেয়ে চোখ গোল গোল করে মনোরমা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে অনুসুয়া, তোর দিদি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। অনুষ্কা যে সিনেমা লাইনটা বেছে নিয়েছে এ খবরটা মনে হয় মনোরমা শুনেছে। মনোরমা পুরনো দিনের মানুষ, ওর ধারণা বায়োস্কোপে শুধু খারাপ মেয়েরাই যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভাগে। ততদিন অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।